নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে সময় দাঁড়িয়ে রাজ্যপাল জগদীপ ধনখড় তাঁর এই দিল্লি ভ্রমণ সেটা খবরের কেন্দ্রবিন্দুতে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বিশেষ মন্তব্য করতে চাইলেন না, কিন্তু তারই মধ্যে বুঝিয়ে দিলেন তার বক্তব্য। তিনি বললেন যে ছোট ছেলে হলে বকাঝকা করা যায়, আর ইঙ্গিতে বুঝিয়ে দিলেন যে অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে তোলা হচ্ছে, অর্থাৎ বিজেপির মুখপাত্র হিসেবে নাকি কাজ করছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এই প্রসঙ্গে তাকে যখন প্রশ্ন করা হয়, তার মতামত যে সেই দিকেই, সেই ইঙ্গিতটাও স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে সক্রিয় বিজেপি শিবির জল গড়িয়েছে আদালতেও। আদালত হোক বা সরকারি বিবৃতি, প্রতিবারই নবান্নের দাবি বিজেপির অভিযোগ অসত্য। সন্ত্রাসের অভিযোগ আসলে বিজেপির গিমিক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। কিছু ঘটনা ঘটেছিল, কড়া হাতে তা নিয়ন্ত্রণ করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। একই সঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধি দল প্রসঙ্গে তার বক্তব্য, উত্তরপ্রদেশ গুজরাটের আইন শৃঙ্খলা কেমন, সেখানে কি যাচ্ছে প্রতিনিধি দল, দেখুন। There is no political violence. It is a BJP gimmick violence. বিজেপি তোলা রাজনৈতিক হিংসার অভিযোগকে ফের একবার উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী। ভোট পরবর্তী কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও তা সার্বিক চিত্র নয় বলে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। There is no incident now after poll, and if anything happens anywhere, we don't support that. And I think whatever they are creating the atmosphere that violence, there is no violence like that. One, two sporadic incident, if any happens, we take strong action because we condemned all the violence. And there is no political violence. It is a BJP gimmick violence. বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বার মাসনাদে মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ গ্রহণের পর থেকে লাগাতার সন্ত্রাসের অভিযোগে সরব বিরোধী দল বিজেপিও। এমনকি বিধায়কদের শপথের দিনেই সন্ত্রাসের অভিযোগ তুলে বিধানসভা বয়কটের ডাক দিয়েছিল গেরুয়া শিবির। শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষ, প্রায় প্রতিদিনই সন্ত্রাসের অভিযোগ তুলছেন নেতারা। দিল্লি গিয়েও এই নিয়ে অভিযোগ জানাচ্ছে রাজ্য নেতৃত্ব। ইয়াসের ক্ষয়ক্ষতি হোক বা সন্ত্রাসের পরিস্থিতি, ঘন ঘন রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল 6 মে 2021-এ আসে। 4 সদস্যের সহকারী সচিব পর্যায়ের আধিকারিক। 13 মে 2021 দুদিনের রাজ্য সফরে জাতীয় তফসিলি কমিশনের প্রতিনিধি দল। 2021-এ 6 জুন 4 দিনের সফরে 7 সদস্যের প্রতিনিধি দল। যে কেউ যে কোনো রাজ্যে যেতে পারে, তবে তাদের একটু বেশি করে উত্তরপ্রদেশ গুজরাটে যাওয়া উচিত ছিল। উত্তরপ্রদেশ গুজরাটে মধ্যপ্রদেশে না গিয়ে, যেখানে নদীতে ডেড বডি ভাসিয়ে দেওয়া হচ্ছে, যেখানে কোভিড পেশেন্টদের রেকর্ড রাখা হচ্ছে না, যেখানে একটা জাস্ট মবকে করতে গিয়ে 22 জন বিনা অক্সিজেনে মারা যায়, সেই সমস্ত হাতরাস থেকে শুরু করে সেই ইতিহাস না ঘেটে বাংলায় এত হারার পরেও লজ্জা নেই। বিজেপি সব এজেন্সিকে দিয়েই কাজগুলো করায়, এটাই বিজেপির হ্যাবিট। সন্ত্রাস নিয়ে সরকার বনাম বিজেপির লড়াই গড়িয়েছে আদালতেও। কলকাতা হাইকোর্টে বিজেপির দায়ের করা মামলাতেও সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে সন্ত্রাসের অভিযোগ পুরোপুরি অসত্য। আদালতও তাঁদের পর্যবেক্ষণে জানিয়েছে ঘরছাড়াদের ঘরে ফেরাতে হবে সরকারকেই। তৃণমূল কংগ্রেস তথা বর্তমান সরকার পুলিশের সঙ্গে একসঙ্গে হাতে হাত মিলিয়ে প্রি প্ল্যান্ড ওয়েতে এইভাবে হাজার লোককে ঘরছাড়া করেছে। কিছুদিন আগেই তথাগত রায় সন্ত্রাস এবং ঘরছাড়া ইস্যুতে টুইট করেছিলেন। পাল্টা টুইটে ঘরছাড়াদের নামের তালিকা চেয়েছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সন্ত্রাস ইস্যুতে একদিকে বিজেপির অভিযোগ, পাল্টা সরকারের দাবি, যা আপাতত বন্ধ হওয়ার নয় বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আজ আপনার রায় অনুষ্ঠানে আমাদের সঙ্গে যে স্পিকাররা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন দেবাংশু ভট্টাচার্য এবং সুদীপ রাহা। বিজেপির পক্ষ থেকে রয়েছেন মণিকাঞ্চন পাল এবং শতরূপা। সিপিআইএম এর পক্ষ থেকে রয়েছেন অধ্যাপক পার্থ প্রতিম বিশ্বাস এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শুভজিৎ নস্কর। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি প্রথমে মণিকাঞ্চন বাবুর কাছে আসি। মণিকাঞ্চন বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় তার স্পষ্ট অভিযোগ, দ্ব্যর্থহীন ভাষায় মুখ্যমন্ত্রী আজকে অভিযোগ করেছেন। মণিকাঞ্চন বাবুর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমি শতরূপার কাছে এই প্রসঙ্গে আসবো। শতরূপা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দ্ব্যর্থহীন ভাষায় অভিযোগ করেছেন যে দু একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনা কড়া হাতে মোকাবিলা করা হয়েছে, কিন্তু রাজনৈতিক সন্ত্রাস, রাজনৈতিক হিংসা বলে যে জিকিরটা আপনারা তুলছেন সেটা সত্য নয়, সেটা রাজনৈতিক গিমিক বিজেপির। আসলে মোপিয়া গিমিক তো মাননীয়া এবং মাননীয়ার সাঙ্গপাঙ্গরা করতে অভ্যস্ত, সেজন্য ওরা সব জায়গায় গিমিকই দেখে। 27 জন লোক উনি সোয়ারিং ইনের পরে, উনি ওথ নেবার পরে মারা গেছে।
এবং মারা শুধু যায়নি, খুন হয়েছে, তাদের পোস্টমর্টেম হয়েছে। এটা মাননীয় চোখে দেখতে পাচ্ছেন না, মাননীয় সব কিছুই গিমিক মনে হচ্ছে। এবং মাননীয় বলবার পরও এখনও সন্ত্রাস মানে বেলাগাম চালিয়ে যাচ্ছে। হাইকোর্টকে ইন্টারভিন করতে হলো। মাননীয় হাইকোর্ট যখন বলল যে এদের ঘরে ফেরানো হোক, তখনও যে পুলিশ যে পাঠানো মানে ঘরে পাঠাচ্ছে, তাদের ঘরে ফেরত দিয়ে যাচ্ছে, তারপরেও তৃণমূলের লোকজন এসে বলছে তোদের সঙ্গে সমঝোতা করব বলে তৃণমূল অফিসে নিয়ে যাচ্ছে, নিয়ে তারপরে তাদের মারধর করছে। এইটা নাকি এটা 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 আমাদের লোকজন করছে না? আমরা নিশ্চয়ই আমাদের লোকজনকে গিয়ে খুন করছি না? এই যে 27 জন লোক যারা মারা গেছে, বেলাগাম গ্যাংরেপ, বেলাগাম মহিলাদের ওপর অত্যাচার, অবমাননা, অসম্মান, এগুলো গিমিক মনে হচ্ছে? এটা মাননীয়ারই মনে হয় শুধু। দেবাংশু, না, শতরূপাদিকে একটা কথা একটু মনে করিয়ে দিতে চাই। প্রথমত আমার প্রশ্ন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে ভোটের রেজাল্ট বেরোয় 2 মে, আর তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করার মাঝের সময়টা কিছু অভিযোগ এসেছিল, যে সময়ও রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে অধীনে প্রশাসন ছিল না, নির্বাচন কমিশনের আন্ডারেই ছিল। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করার পর আদালত পর্যন্ত বলেছিল যে ঠিক আছে, রাজ্য সরকার যা করছে সেটা যথেষ্ট ভালোভাবে করার চেষ্টা করছে বা করছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, শতরূপাদি যে খুনগুলোর কথা বলছেন, প্রথম কথা আমি জানি না সেগুলো কতটা বাস্তব কথা বলছেন, কিন্তু যদি এরকম কিছু হয়েও থাকে, শতরূপাদি কি জানেন না তাদের বিজেপির মধ্যেই শুভেন্দু অধিকারীর লবি, দিলীপ ঘোষের লবিকে সহ্য করতে পারেন না, তাদের সাথে তথাগত বাবুর লবির ঝামেলা? আপনারা নিশ্চিত কি করে হচ্ছেন এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফসল নয়? কিংবা তৃণমূল থেকে যে নতুন নেতাদেরকে ভোটের আগে নিয়েছিলেন সেই মানুষগুলো আপনার সময় আমি বলিনি, একটু দাঁড়াবেন, সেই মানুষগুলো আপনাদের দলে যাওয়ার পর আপনাদের দলে তাদের সাথে সমস্যা হচ্ছে কিনা এই কথাটা আপনি কি করে জানেন? প্রথম কথা। আর শতরূপাদিকে মনে করিয়ে দিতে চাই, অন্যান্য রাজ্য দেখান তো, উত্তরপ্রদেশে আজ থেকে 3-4 দিন আগে একটা বড় সংবাদ মাধ্যমের একজন সাংবাদিককে খুন করা হয়েছে সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য। এটা নিয়ে একটুখানি শতরূপাদির বক্তব্য শুনতে চাই। ওটাও কিন্তু এক রকমের গণতন্ত্রের আওয়াজ, যেটাকে আপনারা গলা টিপে টুটি চিপে হত্যা করেছেন, বারবার গোটা দেশে করছেন। আর উত্তরপ্রদেশ, বিহারের মতো রাজ্য বাংলার কথা নিয়ে বক্তব্য রাখা আপনাদের শোভা পায় না। মৌপিয়া ওদের বলে এই রাজ্যে থাকতে, উত্তরপ্রদেশের কথা উত্তরপ্রদেশের স্পোকসপারসন উত্তর দেবে। আমি এই রাজ্যের কথা বলছি, আজকে আমাদের পার্টির মধ্যে কোনো কোন্দল নেই, আমাদের বৃহত্তর সংসার। চুপ করে থাকুন, আমি চুপ করেছিলাম, আমি যখন বলছি একদম চুপ করে থাকুন, আমি চুপ করেছিলাম, শুনছিলাম। আপনারা বাজে কথা, বেলাগাম মিথ্যে কথা বলে যাচ্ছেন, আপনি একদম চুপ করে থাকুন। যতক্ষণ আমি কথা বলবো আপনি চুপ করে থাকুন। মৌপি আমার বলতে বলেছে, আপনাকে নয়, চুপ করে থাকুন। আপনি ভাবুন, ওরা লাগাতার মিথ্যে কথা বলে যাচ্ছে, লাগাতার মিথ্যে কথা বলে যাচ্ছে, আবারও মিথ্যে কথা বলে যাচ্ছে। আর এখন উত্তরপ্রদেশে আপনাকে ভাবতে হবে না, আমাকে লোক দেখছে, আমাকে জানতে হবে না, আপনাকে ভাবতে হবে না। আপনারা মানুষকে ভয় ফেরান, আপনারা মানুষের সুরক্ষা দিন। পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের আশীর্বাদ দিয়েছে, পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের সরকারে বসিয়েছে। আপনারা সরকারের কাজ করুন, মানুষের সুরক্ষা ব্যবস্থা করুন। আপনারা আমাদের দিকে আঙুল তুলবেন না। সুরক্ষার ব্যবস্থা করছি, বিজেপির এতগুলো লবিকে সুরক্ষা দিতে গেলে তো মুশকিল। শুধু বেলাগাম, উল্টো পাল্টা মিথ্যা কথা, আপনারা কমপ্লিট ডিনায়ালে বসে আছেন। আপনারা স্বীকারই করছেন না যে এত দিলীপ বাবুর লবিকে সুরক্ষা দেবো নাকি শুভেন্দু বাবুর লবিকে সরকার সুরক্ষা দেবে, নাকি আবার তথাগত বাবুর লবিকে সুরক্ষা দিতে হবে? কোন লবিকে আপনাকে সুরক্ষা দিতে হবে না, আপনি মানুষকে সুরক্ষা দিন। সুরক্ষা দিচ্ছি সাধারণ মানুষকে, করতে হবে না। আর মৌপিয়া আপনাদের কাছে অনুরোধ করছি, প্লিজ নিজেদের মধ্যেই ঝামেলাটা বন্ধ করুন। আপনাদের মধ্যেকারই ঝামেলার জন্য আপনাদের নিরীহ কর্মীগুলো প্রাণ যাচ্ছে, আমরা চাই না। বাংলাটা শান্ত থাক, আমরা চাই। দিদি না, একদম ডাইভার্ট করবেন না, একদম ডাইভার্ট করবেন না। আমরা ডাইভার্ট করছি না তো, মানুষের আমাদের অশান্তির জন্য, আমাদের সেইখানে কোনো অশান্তি নেই। আপনি উল্টো কথা বলছেন, সিচুয়েশনটা বোঝানোর চেষ্টা করছেন। আপনাদের আমি এখানে মণিকাঞ্চন পালের কাছে আসি। মণিকাঞ্চন বাবু, যখন আমরা দাঁড়িয়ে এই আপনারা অনুষ্ঠান করছি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনখড় তিনি দেখা করে বেরোচ্ছেন। আমার এখানে আপনার কাছে প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে কথাটা বলেছেন যে তিনি শপথ নেওয়ার 24 ঘন্টার কাটতে পারেনি, তার আগে থেকে কেন্দ্রীয় প্রতিনিধি দল এ রাজ্যে আসতে শুরু করেছে।
সন্ত্রাস নিয়ে আপনাদের যে অভিযোগ, রাজনৈতিক হিংসা নিয়ে আপনাদের যে দেখুন, অভিযোগ, সর্বপ্রথম সেটা আপনারা খুবই জোরালোভাবে বিভিন্ন ফোরামে আপনারা প্লেস করেছেন। তার বক্তব্য হচ্ছে যে কেন্দ্রীয় প্রতিনিধি দল উত্তরপ্রদেশে যাক, গুজরাটে যাক, উত্তরপ্রদেশ বা গুজরাটে যাচ্ছে কি কেন্দ্রীয় প্রতিনিধি দল? তার অভিযোগ যে এই সমস্ত জায়গায় কোভিডের সঠিক পরিসংখ্যান সেটা ধামাচাপা দিয়ে রাখা হচ্ছে, গঙ্গায় লাশ ভেসে যাচ্ছে, সেখানে কোথায় কেন্দ্রীয় প্রতিনিধি দল? দেখুন, সর্বপ্রথম আমি বলি, আমি কারো বলার সময় কোনো অসুবিধা তৈরি করিনি, বাধা বিঘ্নতা তৈরি করিনি, আমার সময়ও বলবেন না, নাম্বার 1। নাম্বার 2, দেবাংশু দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করে এবং তৃণমূল কংগ্রেসের যে স্লোগান আছে সেটা দেবাংশু তৈরি করেছিল, ফলে প্রত্যেক মানুষের মধ্যে একটা আশা থাকে। সেই আশা আঘাত লেগেছে, যারা নতুন এসেছে তারা বিভিন্ন ভালো ভালো পথ পেয়েছে, সেই হতাশা নিরাশা থেকে উচ্চাশায় আঘাত লেগেছে। সেই কারণে দেবাংশু এখন মুখস্থ করা কিছু কথাবার্তা বলে যাচ্ছে। আমি প্রত্যেককেই তৃণমূল ইস্যু করে যাচ্ছি। প্রথম বিষয় আসি, যে উনি বললেন ইনফাইটিং। দেবাংশু প্রণাম করছে, কি কারণে কাকে প্রণাম করছে? মনিদা বোধহয় আপনাকে প্রণাম করছে। দেবাংশু কাকে? মনিদাকে প্রণাম করছে? না, আমি বলছি বিজেপি নিজেদের সমস্যা নিয়ে 77 পে বাংলা থেকে ঘুরে গেল, ওই নিয়ে চিন্তা না করে দেবাংশুর পদ নিয়ে চিন্তা করতে। আমি এরাম করে যদি শো হয়, আমি আমার সময় কিন্তু কাউকে ডিস্টার্ব করছি না, আমি কিন্তু ডিস্টার্ব করছি না, আমাকে বলতে দিন। আরে ভাই দেবাংশু, আমি তো ভেবেছিলাম তুমি মমতা ব্যানার্জির বাড়িতে শুয়ে থাকবে, তুমি শুয়ে কি করে আছো আমি তো সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ, এটা বলতে দাও। আর মৌপিয়াদিকে বলছি, ওর থেকে আমি অনেক সিনিয়র, প্রণাম করলে ওর কিছু হবে না। বিষয় যেটা আমরা কিছুদিন আগে 121 নম্বর ওয়ার্ডে, আরে বলতে দিন, বিরোধীদের এরকম চাপা দিয়ে রাখবেন, এত অধ্যত্ত তো ভালো নয় ভাই। 2006-এ যারা অধ্যত্ত দেখেছিল তারা নেই, এত অধ্যত্ত ভালো নয়। 121 নম্বর ওয়ার্ড কলকাতা কর্পোরেশনের আমরা দুদিন আগে দেখেছি কে কাউন্সিলরের টিকিট পাবে তার জন্য ইনফাইটিং হয়। আর সেই কারণে বলছি, এবার দেবাংশু তুমি বলো যে 2 তারিখে রেজাল্ট বেরালো, 4 তারিখে কলকাতার বুকে 30 নম্বর ওয়ার্ডে একজনকে পিটিয়ে মারা হলো। এখন দিদি বলবেন যে আমি তো ছিলাম না, তার জন্য ওটা আমার দায় নয়। একটা 6 বছরের বাচ্চার সামনে তার 60 বছরের ঠাকুমাকে গণধর্ষণ হচ্ছে, এই বিষয়টা সুপ্রিম কোর্টে যাবে কেন? এই বিষয়টা তো ওইখানে থানাতেই কিছু বলছে, বিষয়টা আসা উচিত, কেন সুপ্রিম কোর্টে যাবে? আমাকে বলতে দিন, সুদীপ তো বলেই গেল বিষয় যারা হচ্ছে, কতজন অ্যারেস্ট হয়েছে, আপনি দেখুন ন্যাশনাল কমিশন অফ ওমেন আলিপুরের ডিজিপি কে চিঠি লিখছে, তারপরে এক মহিলাকে নেকেট করে ঘোরানো হচ্ছে। ন্যাশনাল কমিশন ফর ওমেন পর্যন্ত যাবে কেন? সেটা এখানে কেন বিচার হবে না? কেন বারবার সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে? কেন বারবার হাইকোর্টকে কেন বলতে হচ্ছে যে একটা মেল আইডি দিচ্ছি, এই মেল আইডিতে আপনারা এফআইআর করুন, যদি থানা এফআইআর না দেয় এই ব্যবস্থা কেন তৈরি হবে? এই অবস্থা কেন তৈরি হবে? ভাই, তোমার হাসি লাগতে পারে, আমার কর্মীরা মরছে, আমার বুক ফেটে যাচ্ছে, তোমার হাসি লাগতে পারে, তোমার মাননীয় সুদীপ, এই যে পয়েন্টটা মনিদার, যে এটাও তো দেখা গেছে যে আদালতের নির্দেশে ঘরছাড়াদের ঘরে ফেরানো হচ্ছে, লজ্জা করছে না? যেটা মনিদারা বলছেন যে আদালত অব্দি বিষয়টা গড়াতে হলো কেন? বিপুল জনমত নিয়ে একটা সরকার ক্ষমতায় এসেছে, যদি সেখানে বিরোধীরা কোথাও আক্রান্ত হয়, যেমনটা মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই আশ্বাস দিয়েছিলেন এবং নির্দেশ দিয়েছিলেন যে কড়া হাতে এটা মোকাবিলা করা হোক, এখানে তো প্রশাসনের একটা দায় থেকে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেওয়ার পর কড়া হাতেই মোকাবিলা করা হয়েছে। কারণ এই যে আপনাদের চ্যানেলে বসে শতরূপা দেবী, মণিকাঞ্চন বা উনি যা নাম ওনারা যারা বসে আছেন, আমার তো ওনাদের কোথাও মাথায় একটা মাথা ফেটেছে বা মাথার একটা চুল ধরে কেউ টেনেছে বলে আমি দেখতে পাচ্ছি না। আর ওনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত কথা বলেছেন, এত তির্যক এবং নোংরা আক্রমণ করেছেন, তারপরেও তৃণমূল কংগ্রেস কর্মীরা যথেষ্ট শৃঙ্খলতার প্রমাণই দিয়েছে। আমি আজকে রাজ্যপাল প্রসঙ্গে বলতে চাই, মৌপিয়াদি মনে আছে নিশ্চয়ই 2014-র আগে
নরেন্দ্র মোদী বলেছিলেন যে কিছু ওরা বলেনি ক্ষমতায় এবং আসবার আমার পরে আর মণিকাঞ্চনকে নিয়ে এখানে চর্চা ক্ষমতায় করার দরকার আসবার নেই। পরে এই আপনারা হচ্ছে শত্রুবাদী। আপনারা সবসময় বলেন আমরা বাচ্চা ছেলে, একটু বাচ্চাদের থেকে শিখুন না। আরে একটু বাচ্চাদের থেকে শিখুন না। আমরা চুপ করেছিলাম আপনারা বলবার সময়। এত অসহিষ্ণু কেন? এটা বাংলা, উত্তরপ্রদেশ নয়, গুজরাট নয়। আপনারা শিখুন আমাদের কাছ থেকে। মানুষের ভাইকে কি সম্মান দিন। বাচ্চাদের কাছ থেকে শিখবো? বাচ্চাদের মতো সুতরাং মুখস্থ বলে যাচ্ছেন, আপনাদেরকে আমি মিথ্যে বলি, কথা বলে যাচ্ছেন। আপনাদেরকে আমি বলি 2014 সালে বিজেপি বলেছিল কালো ধন ফেরত আনবে। আমরা তারপরে অনেক প্রতিবাদ আন্দোলন করেছিলাম। সত্যি আমরা বুঝতে পারিনি বিজেপি কালো ধন জগদীপ ধনকরকে বাংলায় পাঠানো হবে, যিনি বিজেপি কালো ধন হয়ে বাংলায় কাজ করছে। এবং আজকে সত্যি কথা বলছি, সাংবিধানিক পদে থেকে বিজেপি যেমন জোকারের পার্টি, সেই জোকারের সবচেয়ে বড় মুখ হচ্ছেন জগদীপ ধনকর। আর নেতৃত্বহীনতায় ভুগছে বিজেপি। বিজেপি বুঝতে পারছে না কে নেতা, দিলীপ ঘোষ না তথাগত রায়। তাই আজকে বিজেপিকে খড়কুটোর মতো ভর্তা করতে হচ্ছে এই জগদীপ ধনকরের। তাই নরেন্দ্র মোদী, অমিত শাহকে বলবো অবিলম্বে আপনারা দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী আরো যারা নেতারা আছেন তাদেরকে বসিয়ে দিয়ে জগদীপ ধনকরকে বিজেপির নেতা করুন। তাহলে আবার বাংলার মানুষ অন্তত এই সাংবিধানিক পদের একটু মর্যাদা আমরা দেখতে পাবো। আর যারা এখানে বসে এখনো বলছেন, ছোট করা, আপনি এখনো বলছেন শাসনটা শাসনের আপনার মতো সময় আমি চালাও। বলিনি, আমিও বলিনি, দেবাংশুও বলিনি। সুশাসন আমি করো। শুধু আপনাদেরকে বলবো একটু মানুষ সহিষ্ণু। তোমাদের আশীর্বাদ দিয়ে নিয়ে এসছে। আপনারা ধর্ষণ নিয়ে কথা বলছেন তো, তোমাদের আশীর্বাদ দিয়ে হাতরাসে কি সরকারে করেছিলেন ভুলে বসিয়েছে গেছেন? for the third time। সেই জন্য দয়া শুভজিতের বিজেপি কাছে দলটা আসবো। এতটাই শুভজিৎ, দেউলিয়া হয়ে গেছে যে এরা এইসব দলীয় প্রতিনিধিদের পাঠায় যাদের জন্য বিজেপির ফেস লস হয়। আরে ফেসলেস আসবো প্লিজ, বেসলেস সুদীপ বিজেপি আসবো, সতর্ক আসবো, আমি শুভজিতের কাছে আসবো। শুভজিৎ, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে রাজনৈতিক সন্ত্রাস নিয়ে গোটাটাই বিজেপির গিমিক। তিনি এটা বলেছেন যে কিছু ঘটনা ডেফিনেটলি ঘটেছে যেগুলো খুব কড়া হাতে মোকাবিলাও করা হয়েছে। আজকে যখন নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রায় 1.5 মাস কাটতে চলল, নতুন সরকার ক্ষমতায় ফেরার পর প্রায় 1.5 মাস কাটতে চলল, সেই সময় দাঁড়িয়ে সত্যি কি রাজনৈতিক সন্ত্রাস যে পরিস্থিতিটা, কেউই রাজনৈতিক সন্ত্রাস চায় না, আপনি আমি শুভজিৎ কেউই আমরা চাই না, সত্যি কি রাজনৈতিক সন্ত্রাসের বাতাবরণ রয়েছে নাকি এটা নিছক একটা পলিটিক্যাল অভিযোগ? দেখুন মপিয়াদি, মানে যেটা গত 15-20 মিনিট ধরে আমরা দেখছি একটা তুতু মেমের লড়াই চলছে। এই লড়াইয়ের মধ্যে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট যে এগুলো ভুলে যাচ্ছি। সেটা হচ্ছে এই যে পুরো বিধানসভা নির্বাচনটা হলো 2021-এর, এই নির্বাচনটা কিন্তু সবচেয়ে, মানে অন্য যে রাজ্যের নির্বাচনগুলো একই সাথে হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন সবচেয়ে হাই ভোল্টেজ নির্বাচন। এবং সেই হাই ভোল্টেজ নির্বাচনে যে ধরনের ফলাফল কিন্তু আমরা দেখতে পেয়েছি, সেই ফলাফল কিন্তু বিশেষত বিজেপি কোনোভাবেই তারা মানে স্বপ্নেও প্রত্যাশা করেনি। এবং তার একটা প্রতিফলন, কারণ বিজেপি তো একেবারে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু পরবর্তীকালে ভোট পর্ব মিটে গেছে, নির্বাচন হয়ে গেছে, তার পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় এবং টিএমসি তার গভর্নমেন্ট ফর্ম করেছে, কিন্তু পোস্ট পোল ভায়োলেন্স যে হচ্ছে, সেই ভায়োলেন্স কিন্তু হয়তো শাসক দল সেটাকে ডিনাই করবে, সেটাই স্বাভাবিক, বা শাসক দলের মুখপাত্ররা। কিন্তু আমার একটা কথা বলা দরকার এখানে, যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে ন্যাশনাল অ্যাম্বিশনস দেখাচ্ছেন, এবং তারই প্রতিফলন হিসাবে আমরা দেখেছি ন্যাশনাল জেনারেল সেক্রেটারি করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাই এটা কিন্তু ইনকামবেন্ট অন হার এবং হার পার্টি যে একটা হিলিং টাচ দেওয়া দরকার। এই হিলিং টাচের কথাটা আমি কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে করি, কারণ একটা প্রলেপ দেওয়া উচিত, একটা হিলিং টাচ এই মুহূর্তে দরকার। কারণ বিজেপি এখনো পর্যন্ত যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তাদের নিজেদের ইনফাইটিং ছাড়াও বিজেপির কর্মী সমর্থক শুধু নয়, সিপিএম এর কর্মী সমর্থক এবং যারা নন বিজেপি লার্জলি, তারা সবাই কিন্তু কোনো না কোনো ভাবে একটা ভায়োলেন্সের শিকার হচ্ছে। আমি নিজে কিছু কিছু জায়গায় দেখেছি, এবং বারবার ন্যাশনাল থেকে শুরু করে রিজনাল নিউজ মিডিয়া সবাই কিন্তু এটার উপর রিপোর্ট করেছে। তাই আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জাতীয় যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে মাথায় রেখে এই পোস্ট পোল ভায়োলেন্সের যে ব্যাপারটা আজকে শীর্ষ আদালত পর্যন্ত গড়িয়ে গেছে, এই জিনিসটা অনভিপ্রেত। সেই জন্য আমার হয় এই জিনিসটাকে এখনই কন্ট্রোল করা উচিত এবং আয়রন ফিস্ট দিয়ে কন্ট্রোল করা একেবারে। আমি এখানে যে জায়গাটা মেইনলি বলতে চাইছি সেটা হচ্ছে, দেখুন বিজেপি
2021 নির্বাচনে পর্যুদস্ত হওয়ার পর থেকে মৌপিয়াদি এখানে জানিস আমি দুটো পয়েন্ট বলছি। প্রথম হচ্ছে বিজেপির মনে প্রথম থেকে ভয় ঢুকে গেছে এই নির্বাচনে হারার পর থেকে যে সর্বভারতীয় ক্ষেত্রে 2024-এ একজনই নেত্রী আছেন যে নরেন্দ্র মোদীকে হারাতে পারেন, সেটা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি যেভাবে নরেন্দ্র মোদী অমিত শাহের বিজয় রথকে বাংলায় আটকে দিয়েছেন এবং মানে একদম খুব বাজে রকম পরিণাম হয়েছে তাদের রাজনৈতিকভাবে, সেটা তারা বুঝতে পারছেন। তো এখন তাদের কাছে একমাত্র মানে বেরোনোর রাস্তা কি, একমাত্র এসকেপ ওয়ে কি, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি বিরোধীরা মুখ করে তাহলে আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ব্র্যান্ড ইমেজটা সর্বভারতীয় ক্ষেত্রে নষ্ট করার চেষ্টা করো। তার জন্য উপায় কি? এক হচ্ছে খুব ইন্টারেস্টিং পয়েন্ট, এক হচ্ছে ন্যাশনাল মিডিয়াকে দিয়ে সারাক্ষণ ধরে এই আলোচনা করো। আপনি বলুন তো দিদি, বাংলায় একটা লিফলেট প্রকাশিত হচ্ছে, কে ছাপাচ্ছে কেউ জানে না, এই নিয়ে কোন দিন কবে ন্যাশনাল মিডিয়ার প্রাইম টাইমে আলোচনা হচ্ছে। আমি পার্থপ্রতিম বাবুর কাছে এই প্রসঙ্গে আসবো। পার্থপ্রতিম বাবু, দেবাংশুর যে বক্তব্যটা, একদিকে আবারও বলছি যে কিছু ঘটনা ঘটেছে, এটা তো অস্বীকার করার কোনো প্রশ্নই নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আসবো শতরূপা প্লিজ, শতরূপা আসবো প্লিজ, শতরূপা আসবো প্লিজ, শতরূপা প্লিজ আসবো। সুদীপ, আমি পার্থপ্রতিম বাবুর কাছে জানতে চাইবো যে দেবাংশু যে পয়েন্টটা তুলছে যে 2021-এর বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে মোদী বিরোধী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তার জায়গাটা আরও কিছুটা প্রতিষ্ঠিত করেছেন বলে একাংশের রাজনৈতিক মহল তারা মনে করছেন, এটা নিয়ে চর্চাও চলছে। এবং যে অবিজেপি শক্তি, সেখানে প্রধান মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়, তার উত্থানের সম্ভাবনা, সেটা নিয়ে অলরেডি জাতীয় রাজনীতিতে আলোচনা শুরু হয়ে গেছে। কি হবে সেটা ভবিষ্যৎ উত্তর দেবে। এখানে দাঁড়িয়ে কোথাও এই বাংলায় অস্থিরতা, এই বাংলায় গণতন্ত্র নেই, এই বাংলায় শুধুই রাজনৈতিক হিংসা চলে, এই বলে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্র্যান্ড ভ্যালুটা, তার ব্র্যান্ড মমতা, সেটাকে নষ্ট করার চেষ্টা করছে বলে দেবাংশুর অভিযোগ। আপনি কি এন্ডোর্স করেন এই বক্তব্যটা? দেখুন, আপনার কথার মধ্যে বেশ কয়েকটা সত্যি লুকিয়ে আছে, কিন্তু সেটা আরও কিছু অ্যাড করতে হবে। প্রথম হচ্ছে আমি আপনাকে বলতে চাই যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের যে বিপুল জয়, সেটা আসলে 163 তো নয়, আসলে সংখ্যাটা 213-তে জয়ী হয়েছেন আসন পেয়ে। ফলে এরকম একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলে যে গভর্নেন্সের মোডটা এক্সপেক্ট করা যায় শাসক দল এবং সরকারের থেকে, সেটা কিন্তু আমি বলছি অনেক বেশি ফ্লেক্সিবল। রাদার কোনো একটা সরকার তৈরি হতো 163 ভোট নিয়ে জিতে, সেখানে কিন্তু পোস্টপোল টেনশনের চেহারা অন্যরকম হতো। ফলে আমি সেটাই আশা করতে চাই, আপনি যে পয়েন্টটা বললেন যে যদি সত্যি তৃণমূল কংগ্রেস তার ব্র্যান্ডিংয়ে আগ্রহী হয়, তাহলে পোস্টপোল সিচুয়েশনে দাঁড়িয়ে যে ভায়োলেন্সগুলো হচ্ছে, যতটুকু হচ্ছে, যেখানে হচ্ছে, সেটাকে হচ্ছে জিরো টলারেন্স নীতিতে সেটা দমন করা। কারণ আমি একথা স্বীকার করতে চাই, দুটো প্রশ্ন আলাদা মৌপিয়া। একটা হচ্ছে রাজ্যে পোস্টপোল ভায়োলেন্স হচ্ছে কি হচ্ছে না, হলে কতটা, আর একটা হচ্ছে রোল অফ গভর্নর এই পোস্টপোল ভায়োলেন্সের ঘোলা জলে কি হচ্ছে। আমি আপনাকে এই জন্য বলছি প্রথম পার্টটাই হচ্ছে না। আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, সংযুক্ত মোর্চার, হ্যাঁ আমি আসছি, আমি যার জন্য ফার্স্ট পার্টটা আমি বলছি যে সংযুক্ত মোর্চার একজন হচ্ছে যে জয়ী হয়েছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। আপনি জানেন যে ভাঙড়ে হচ্ছে তা সে যাতে বাড়ি ভাড়া না পায় সেই রকম ফতেয়া জারি হয়েছে। সে হচ্ছে সেখানে দাঁড়িয়ে থানায় ডেপুটেশন দিলে বাইরে হচ্ছে শাসক দলের কর্মীরা ধরে থাকছে। ক্যানিং পূর্বে যেখানে হচ্ছে বামপন্থীদের ভোট বেড়েছে, সেখানে দাঁড়িয়ে বলা হচ্ছে মুচলেকা দিতে হবে, তা না হলে পরে 100 দিনের কাজে আপনি পাবেন না। বীরভূম জেলাতে টোটোতে চাপিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে প্রচার করতে বলা হচ্ছে আমি অন্যায় করেছি, বলে তা না হলে পাবেন না। আমি বলছি যে কোথাও না কোথাও, শুধু এক মিনিট, আমি বলছি কোথাও একটা জায়গায় বুঝতে হবে আপনাকে যে মৃত্যু মানে কিন্তু ভায়োলেন্সের একটা নমুনা নয়। আমি বলছি যে পোস্টপোল ভায়োলেন্সের বহু রকম নমুনা। এই যে থ্রেট, সন্ত্রাস, আমি বলছি মিথ্যে মামলা দেয়া হচ্ছে, এগুলোও কিন্তু ভায়োলেন্সের মধ্যে পড়ে। আমি এই প্রসঙ্গে আসবো সুদীপ, তোমার কাছে আসবো, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার স্লোগান, যেটা বহুল চর্চিত স্লোগান ছিল যে বদলা নয় বদল চাই, এবং অনেকেই মনে করেন যে 2011-র পর যে ওই রকম একটা হাই ভোল্টেজ ইলেকশন, 34 বছরের একটা সাম্রাজ্য, তার পতনের পর যে সেই অর্থে রক্তক্ষয় দেখা যায়নি, এই স্লোগানটাই কোথাও তার সুর বেঁধে দিয়েছিল। ছোট্ট একটা বিরতির পর এ প্রসঙ্গে আলোচনায় ফিরছি, এবং এর পাশাপাশি রাজ্যপালের যে ভূমিকা, আজকে রাজ্যপাল তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন একটু আগে, যেটা আমি জানালাম, যে ছবিও আমরা দেখালাম, যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও তার বৈঠক হয়েছে। জানিও আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার অবস্থানটা খুব খুব কৌশলী বক্তব্যের মধ্যে দিয়ে তিনি স্পষ্ট করে দিয়েছেন। ছোট্ট একটা বিরতির পর এ প্রসঙ্গে আলোচনায় ফিরছি, দেখতে থাকুন আপনার রায়।
এরই মধ্যে দিল্লিতে রাজ্যপাল, স্পিকার, রাষ্ট্রপতি থেকে শুরু করে রাজ্যপাল বৈঠক করলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। কেন রাজ্যপালের রাজধানী সক্রিয়তা, দিল্লিতে গিয়ে সন্ত্রাস নিয়ে নালিশ, রাজ্যপালকে বিজেপির লোক বলে কটাক্ষ করে গুরুত্ব দিতে নারাজ মুখ্যমন্ত্রী। ভোটের পর দলবদল রুখতে কি এমন রণকৌশল, প্রশ্ন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। ভোটের পর অনেকেই বেসুরো, অনেকেই সরাসরি তৃণমূলে ফিরতে চাইছেন, অনেকে আবার একদম চুপ, নিষ্ক্রিয়। ঘাসফুল শিবির থেকে বেরিয়ে যাচ্ছিলেন ভোটের আগে, দলবদলের সেই হাওয়াটাই এবার উল্টো দিকে। বিজেপি থেকে বেরিয়ে যাচ্ছেন অনেকে, কুছ পরোয়া নেই। প্রকাশ্যে এমন মনোভাব জাহির করলেও মুকুল রায়ের ঘরে ফেরায় অস্বস্তিতে বিজেপি শিবির। চিন্তা বাড়িয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের গতিবিধি। বেসুরো গাইছেন সাংসদ সুনীল মণ্ডলও। দলে ফিরতে প্রকাশ্যে আবেদনও জানিয়েছেন অনেকে। সোনালী গুহ, সরলা মুর্মু, দীপেন্দু বিশ্বাস চিঠি লিখে ফিরতে চেয়েছেন। এমন পরিস্থিতিতে সন্ত্রাসের অভিযোগকে সামনে এনে দলবদলের হাওয়া ঘোরাতে মুড়িয়া গেরুয়া শিবির। পর্যবেক্ষকদের একাংশের মতে বিজেপির অভিযোগকে অনেকটাই মাইলেজ দিচ্ছে রাজ্যপালের গতিবিধি। একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, লোকসভা স্পিকার, রাষ্ট্রপতি দিল্লি সফরে সক্রিয় ধনখড়। এর আগে সন্ত্রাস কবলিত এলাকায় গিয়ে কার্যত কেঁদে ফেলেছিলেন তিনি। কখনো বিজেপি কর্মী খুন, তো কখনো আইপিএসদের ভূমিকা, আবার কখনো মুখ্যমন্ত্রীর ঘোষিত প্রকল্প। সমালোচনার সুর সপ্তমীই ছিল রাজ্যপালের। পাল্টা সরব ছিল তৃণমূলও। এদিন আরও একবার রাজ্যপালকে পরোক্ষে বিজেপির লোক বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। মাননীয় রাজ্যপালের যদি কয়লার কোনো কাজ থাকে তো উনি যেতেই পারেন কয়লা মন্ত্রীর কাছে, এটা আমি কি করব? এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, করতেই পারেন। উনি কার সাথে দেখা করবেন সেটা ওনার ব্যাপার, উনি তো ওদেরই লোক। গত বছরের 30শে ডিসেম্বর রাজ্যপালের অপসারণ চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি দেয় তৃণমূল সাংসদের প্রতিনিধি দল। ভোট মেটার পরও ফের এই দাবিতে চিঠি পাঠানো হয়েছে। এদিন সেই প্রসঙ্গও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। আর নতুন করে বলার আর কি আছে? একটা বাচ্চা হলে বকে চুপ করানো যায়, কারোর যদি চোখে নেবা হয় আমি কি করতে পারি? কিন্তু ওনার সম্বন্ধে বলিনি, আমি বলেছি কারো যদি হয় উচ্চ, কেন আমার মুখ খোলাচ্ছেন? এখানে স্পিচ ইজ সিলভার অ্যান্ড সাইলেন্স ইজ গোল্ডেন। যখন রাজ্যপাল করা হয়েছে তখনও আমায় জিজ্ঞেস করা হয়নি। যদিও নিয়ম আছে যে রাজ্যকে পরামর্শ করে নেবে, রাজ্যের কাছ থেকে কথা বলে নেবে, কিন্তু করা হয়নি। আমি তো প্রধানমন্ত্রীকে 2-3 বার চিঠি লিখেছি ওনাকে উইথড্র করে নেওয়ার জন্য। রাজ্যপাল বনাম রাজ্যের সংঘাতটা ক্রমশ চড়ছে। নতুন করে তিক্ত হচ্ছে দুপক্ষের সম্পর্ক। তারই নতুন সংস্করণ রাজ্যপালের দিল্লি সফর, মত রাজনৈতিক মহলের একাংশের। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। শতরূপার কাছে আসবে, শতরূপার সঙ্গে আমাদের আবারও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি মণিকাঞ্চন পালের কাছে এখানে আসবো। যে মণিকাঞ্চন দা, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি, প্রথমত তিনি বারবার বলেছেন যে এই বিষয়ে তিনি মন্তব্য করতে চান না, কিন্তু এটাও স্পষ্ট করে দিয়েছেন যে রাজ্যপাল ওদেরই লোক। দেখুন, যখন রাজ্যপালের ইস্যু আসার আগে 2-3টে বিষয় এখানে উঠে এসেছে। বারবার বলছেন যে অত্যাচার করছে না। আপনারা দেখেছেন ভোটের আগেও যে ন্যাশনাল প্রেসিডেন্টকে অ্যাটাক হয়েছে, তারপরে 3 জন আইপিএস অফিসারকে ট্রান্সফারের কথা বলা হয়েছিল, মমতা ব্যানার্জি করেননি। আপনি দেবাংশু আর সুদীপী দুজনের কাছেই আমার প্রশ্ন যে কোন রাজ্যে রাজ্য সভাপতি, যে কোনো দলেরই রাজ্য সভাপতিকে 100 বার গাড়ি ভাঙা হয়েছে, তারপরে 100টা কেস দেওয়া হয়েছে? কোন রাজ্যে হয়েছে? উদাহরণ রয়েছে? আপনারা বলছেন মমতার ইমেজ। আপনারা আসামে এইবার 2021-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস 15খানা সিট দিয়েছিল, মানে 15 জায়গায় প্রার্থী দিয়েছিল। 8টা জায়গাতে নোটার থেকে কম ভোট পেয়েছে, আর 15টাই জামানত বাজেয়াপ্ত হয়েছে। অর্থাৎ যাদের পশ্চিমবাংলার বাইরে একটা পঞ্চায়েতের সদস্য নেই, মানে 8 টাকার পুঁইশাক, তার আবার ক্যাশ মেমো। সুতরাং বাংলার বাইরে যার অস্তিত্ব নেই, তার আবার সারা ভারতবর্ষের ইমেজের কি আছে বিষয় নেই। আর একটা জিনিস আমি বলতে চাই যে যারা ভক্তিতে, যারা তৃণমূল কংগ্রেস, আমি মাঝখান দিয়ে ডিস্টার্ব করিনি, যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে তাদেরকে আমি অবজ্ঞা করছি না, কিন্তু যারা ভয়ে, আরে ভাই তুমি তোমার দিকে দেখো না, তুমি তোমার দিকে দেখো, যার কথা বলছো তার অবস্থা এমন খারাপ হয়নি যে ত্রিপল চুরি করতে হবে। কিন্তু বিষয় যেটা, যারা তৃণমূল কংগ্রেস কি চুরি করতে হবে দাদা, অবস্থাটা ঠিক কোন লেভেল চুরি করার মতো একটু বলবেন? যারা দেয়নি, অর্থাৎ
2,28,00,000 লোক। আরে ভাই 2,28,00,000 ভোট, যারা ভোট দেয়নি তাদের ভয় দেখিয়ে যাতে কালীঘাটের দরজায় যায় সেই ব্যবস্থা করছে। যারা এখানে বসে চিৎকার করছে ত্রিপল চোর হিসাবে, তোমরা তো চোরের প্রতিনিধি। তোমার মাননীয়া বলেছিল মুকুল চোর, মদন চোর, তাহলে তোমাদের মাননীয়া বলেছিল ওরা চুরি করেছে, তোমরা আমাকে দেখে ভোট দাও। ঠিক এই ভাষায় তোমরা আমাকে দেখে ভোট দাও, মমতা ব্যানার্জিকে ভোট দাও। আগে জানলে ওদের টিকিট দিতাম না, কিন্তু সেই 2016তেও টিকিট দিল, 2021এও টিকিট দিল। ভোটে জিতে গেলে চোর কিন্তু আসামির ছাপ্পাটা ছাড়তে পারে না, আসামির ছাপ্পা ছাড়তে পারে না। মনে রাখতে হবে। আমি দিয়েছো ভাই, মদনকে টিকিট দিয়েছিলে। পশ্চিমবাংলায় প্রথম একজন জেলে বসে ভোট লড়েছে। বলবে তো তোমরা তো বলতেই দিচ্ছ না। আরে আমরা না হয় মদন মিত্রকে টিকিট দিয়েছি, তোমার দল তোমার টিকিট দিল। আরে ভাই আমার কথা ছেড়ে দাও না। কি অবস্থা বলো দেখি। আরে আমরা দেশের স্বার্থে ভোট পার্টি করি, দেশের স্বার্থে পার্টি করি, প্রজন্মের জন্য পার্টি করি। আমরা বলতে পারি আগের দিন দেবাংশুকে প্রশ্ন করেছিলাম, আজকে তোমাকে শোনো তোমাকে আমি প্রশ্ন করছি। আরে সুদীপ, তোমাকে প্রশ্ন করছি, তোমাদের তৃণমূলের লোগো তার মানে কি বলো? আমার পদ্মফলের মানে বলছো, তোমার তৃণমূলের লোগোর মানে কি? তোমার তৃণমূলের লোগোর মানে কি বলো, বলতে পারবে? আমি একটু পার্থপ্রতিম বাবুর কাছে আসি। পার্থপ্রতিম বাবু, একটা অংশের অবজারভেশন হচ্ছে যে রাজ্যপালের এই সময়ের যে গতিবিধি, তার দিল্লি সফর এবং দিল্লিতে গিয়ে তার যে অ্যাক্টিভিটি, একটা মহলের অবজারভেশন যে এই মুহূর্তে বিজেপি রাজ্যে একটু বেসামাল অবস্থায় রয়েছে। বিশেষ করে মুকুল রায় তার ঘর বাপসির পর একটা ডামাডোল দেখা যাচ্ছে। অনেকেই তারা চিঠি লিখে চাইছেন তৃণমূল কংগ্রেসে ফিরে আসতে। অনেকেই বেসুর বিড়ম্বনাটা তৃণমূল কংগ্রেসকে কয়েক মাস আগে ভোগাচ্ছিল, সেই বেসুর বিড়ম্বনা এখন বিজেপি শিবিরে দেখা যাচ্ছে ইতিউতি। সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও এই রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগটাকে দিল্লির দরবারে নিয়ে গিয়ে ফোকাস শিফট করা, সেটা কি লক্ষ্য? প্রশ্ন তো এখানে যে কিন্তু যিনি যাচ্ছেন তিনি তো কোনো বিজেপির পদাধিকারী যাচ্ছেন না, তিনি তো রাজ্যপাল স্বয়ং। এক্স্যাক্টলি মৌপিয়া, প্রশ্নটা সেখানেই যে ভোটের অব্যবহিত পরেই রাজ্যপাল যখন সন্ত্রাস কবলিত বাড়ি এবং এলাকা ঘুরতে গেলেন, তখন দেখলাম যে বেছে বেছে কেবলমাত্র বিজেপি কর্মীদের বাড়ি গেলেন যারা আক্রান্ত হয়েছে। এমনকি বিজেপি নেতাকর্মীদের মোটরসাইকেলের পেছনে বসে তিনি ঘুরে বেড়াচ্ছেন। যদি এই চিত্র হয়, অথচ পোস্টপোল ভায়োলেন্সে আক্রান্ত এবং নিহত হয়েছেন সব পক্ষের মানুষ, ফলে অন্য কোথাও না গিয়ে যদি বিজেপি কর্মীদের বাড়ি, বিজেপির কর্মীর বাইকের পেছনে চড়ে যাওয়া হয়, তাহলে কিন্তু সেই রাজ্যপাল পক্ষপাত দুষ্ট এটা বলা কম বলা হবে। তার একটা ডেফিনিট, আমি বলছি, পলিটিক্যাল ইন্টারেস্ট কোথাও না কোথাও কাজ করছে। সেকেন্ড, আমি আপনাকে বলি যে গত সপ্তাহে, এটা দেবাংশুরা ভালো বলতে পারবে, যে তৃণমূল ভবনে একটা ভালো ওয়াশিং মেশিন বসানো হয়েছে, তারপর থেকে আমাদের রাজ্যপালের সমস্যা আরও বেড়েছে। ফলে সেখানে যে ইনফ্যাক্ট অনেক মানুষ চলে আসছেন ওদিক থেকে, গেরুয়ার থেকে এদিকে তৃণমূল হওয়ার জন্য, যারা পরিষ্কার হবেন, কিন্তু সেখানে একটা কম্পালসারি ওয়েটিং পিরিয়ড এখন রাখা হচ্ছে, যেরকম আইএসদের ক্ষেত্রে রাখা হয়। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে যে সেখানে দাঁড়িয়ে রাজ্যপাল ইনফ্যাক্ট বিরোধী দলনেতার ভূমিকাটা পালন করছেন, অর্থাৎ শুভেন্দু অধিকারীর যে কাজটা করার কথা ছিল তার দল বাঁচানোর জন্য, তার দল বাঁচানোর জন্য ইনফ্যাক্ট রাজ্যপাল সেই কাজ করছেন। রাজ্যপাল যদি সত্যি রাজ্যের স্বার্থ দেখতেন, অমিত শাহর কাছে গিয়ে আমার প্রথম দাবি ছিল এটাই করা উচিত যে সিআইডির কাছে দুটো মামলা ঝুলে আছে, সারদা এবং নারদা। সারদা রোজভ্যালিতে কোটি কোটি টাকা আটকে রয়েছে, মানুষ ফেরত পাচ্ছে না, তাহলে সেইটা অমিত শাহকে গিয়ে বলা যে জটটা ছাড়িয়ে দিন মশাই তাড়াতাড়ি। আমি বলছি যে সেই জায়গাটা আসছে না। নারদ মামলা নিয়ে বলা, সিবিআইয়ের যে অবস্থা, আমি বলছি রাজ্যপাল তো সেই ভূমিকা পালন করছেন না। ইনফ্যাক্ট এখানে দাঁড়িয়ে তার নিজেরও রাজনৈতিক স্বার্থ সম্ভবত যুক্ত হতে চলেছে যে এই ঘোরাঘুরির মধ্যে দিয়ে তিনিও তার ক্যারিয়ার অ্যাডভান্সমেন্টের একটা সুযোগ কোথাও এক্সপ্লোর করছেন। কিন্তু অভিযোগ হচ্ছে যে রাজ্যপালের এই গতিবিধি সেটা আসলে বিজেপির যে ডামাডোল চলছে সেটা থেকে ফোকাস শিফট করানোর লক্ষ্যে। আমি এটা নিয়েই বলতে চাইছিলাম, সরি আমার এখানে কানেকশন চলে গেল। মৌপিয়া, আমার বক্তব্য একটাই, এখানে যে যদি শাসক দল ডিনায়ালে থাকে, এই এতক্ষণ ধরে যে অবান্তর কথাগুলো চলছে, এটা কিন্তু ওরা ইস্যুটা ডাইভার্ট করার চেষ্টা করছে। কমপ্লিটলি মিথ্যে কথা বলে যে ঘটনা ঘটছে, পোস্ট পোল ভায়োলেন্স যে এইরকম সাংঘাতিক আকারে চলছে এবং আজও চলছে, প্রায় 1.5 মাস হতে চললো। 2 মে রেজাল্টের পর আজকে আমাদের 17 জুন।
এত দিন ধরে একটা চলছে সেটার কোনো রকম সুরাহা করার কোনো ইচ্ছে এদের নেই, কারণ এটা কমপ্লিটলি ডিনাই না, এরকম হয়নি, এরকম আমরা কেউ করিনি। এবং যে কথাই আমি তোমার কাছে তখন আসতে চাইছিলাম যে আমাদের দোষ দেওয়া হচ্ছে মমতা ব্যানার্জি নাকি এত ন্যাশনাল ফিগার হতে চলেছে যে আমরা নাকি এটা ডাইভার্ট করে মমতা ব্যানার্জিকে বদনাম করার চেষ্টা করেছি। বিজেপির কথা আপাতত যদি আমি একটুখানির জন্য সীমিত রাখি, তোমরা তো চ্যানেল, তোমরা তো মিডিয়া, তোমরা তো সর্বত্র যাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ না চোখে কিরকম লেভেলের ভায়োলেন্স হচ্ছে? আমরা এখানে বদনাম করার চেষ্টা করছি নাকি মমতা ব্যানার্জি আবার শি ইজ ব্যাক টু হার লিমিটস? আজকে যদি সত্যি তৃতীয়বারের মতো আবার উনি স্বপ্ন দেখেন যে উনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন, এবং প্রধানমন্ত্রী হওয়া তো দূরের কথা, আজকে একটা ন্যাশনাল পার্টি হতে গেলে যে লেভেলের খাটতে হয়, যে লেভেলের ইনফ্রাস্ট্রাকচার লাগে, চুপ করে থাকো, আমার কথা শোনো, আমি এতক্ষণ কিছু বলিনি, যে লেভেলের ইনফ্রাস্ট্রাকচার লাগে সেই ইনফ্রাস্ট্রাকচার এটা তৈরি করো, মাননীয় মনটাকে উদার করো, মাননীয় হরাইজনটাকে বড় করো, মাননীয় পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে সমগ্র ভারতবর্ষের কথা ভাবো, তারপর প্রধানমন্ত্রী হওয়ার কথা স্বপ্নে ভাবতে শুরু করতে পারে যদি তার আদৌ সেই জায়গায় মানসিকভাবে পৌঁছানো যায়। আপাতত মাননীয় রাজ্যপাল যে দিল্লিতে গেছে, যেটা নিয়ে তোমার এখনকার রাজ্যপালকে বিজেপি নেতারা কেন আপনারা রাজ্যপালকে গ্লোরিফাই করতে এসেছে? মাননীয় রাজ্যপাল ভারতবর্ষের মধ্যেই আছে। শুভজিৎ, রাজ্যপালেরই দিল্লি সফর, এবং গতকাল থেকে আমরা যে অ্যাক্টিভিটি দেখলাম, দুজন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে তিনি দেখা করলেন, যার মধ্যে একজন কেন্দ্রীয় কয়লা মন্ত্রী, মানবাধিকার কমিশনের সদ্য নিযুক্ত চেয়ারপারসন, তার সঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনের, তার সঙ্গে তিনি দেখা করলেন, স্পিকারের সঙ্গে দেখা করলেন, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন, এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করলেন। আপনার কি ব্যাখ্যা এই ভিজিটের? দেখুন মৌপিয়াদি, আমি তার আগে একটু পিছনে আসবো ব্যাপারটা নিয়ে, যে রাজ্যপালের যে পদ, সেই পদের যে কনস্টিটিউশনাল ব্যাখ্যা, তার যে কনস্টিটিউশনাল ব্যাখ্যা অনুসারে সে কিন্তু তার কোনো পলিটিক্যাল একটা ওভারটোন থাকা কিন্তু একেবারেই বাঞ্ছনীয় নয়। কিন্তু বারে বারে আমাদের যিনি মাননীয় রাজ্যপাল, সেই রাজ্যপালের যে বক্তব্য বা টুইটার ওয়ার্ড বা বিভিন্ন সময় একেবারে ওপেনলি যে কোনো সময় র্যান্ডামলি কমেন্ট করা, এটা কিন্তু একেবারেই তার যে পাওয়ার, যেটা সংবিধান তাকে দেয়, সেইটাকে কোনো না কোনোভাবে, অবশ্যই উনি নিজে একজন খুব সিনিয়র লয়ার, উনি জানেন, কিন্তু ওভাররিচ করছেন। আমি তার সাথে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, আমাদের ভারতবর্ষের যে রাজ্যপালের পদ, সেই পদটা আমরা কিন্তু ইউনাইটেড কিংডমের ওয়েস্টমিনিস্টার মডেল থেকে নেওয়া। তো এই ওয়েস্টমিনিস্টার মডেলের যে মনার্কিক্যাল সিস্টেম, সেই মনার্কে বসায় রাজনীতি যখন হয় রোল কিন্তু প্লে করতে গিয়ে পশ্চিমবঙ্গের যিনি রাজ্যপাল, তিনি কিন্তু একেবারে পলিটিক্যালি জিনিসটাকে এক্সপ্লেন করতে শুরু করছেন প্রত্যেকটা জায়গায়। তার ফলে যেটা হচ্ছে যে এক্ষেত্রে কিন্তু রাজ্যপালের পদের যে গরিমা, সেই গরিমাটা কিন্তু নষ্ট হচ্ছে। একটা পার্লামেন্টারি মডেলের যে কোঅর্ডিনেশন, সমন্বয়ের ব্যাপার, সেই ব্যাপারটাও কিন্তু বিঘ্নিত হচ্ছে। আমি একটা লাস্ট এক্সাম্পল দেবো যেটা খুব গুরুত্বপূর্ণ এই কনটেক্সটে, সেটা হচ্ছে যে আপনি অন্যান্য রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে আপনি দেখবেন যে রাজ্যপাল, যারা বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা অ্যাপয়েন্টেড রাজ্যপাল, তারা কিন্তু সেই বিজেপি শাসিত রাজ্যগুলোকে অনেক সময় হেল্প করেছে। কিন্তু এখানে কোভিডের মতো একটা মহামারী পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের যিনি রাজ্যপাল, তাকে কিন্তু একেবারে উল্টো পথে হাঁটতে দেখা গেছে। তাকে কিন্তু একটা গার্ডিয়ান হিসাবে, কোভিড পরিস্থিতি হোক বা নর্মাল পরিস্থিতি হোক, তাকে কিন্তু একটা এমপ্যাথির জায়গা তৈরি করে দেওয়ার উচিত ছিল, কিন্তু তিনি সেই পথে হাঁটেননি কখনো। তিনি বারবার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর নিয়োগ থেকে শুরু করে, ছাত্র থেকে শুরু করে, লা মার্টিনিয়ার থেকে শুরু করে বক্তব্য পেশ করেছেন। এটা কিন্তু একেবারেই বাঞ্ছনীয় নয়। তিনি তার কনস্টিটিউশনাল ম্যান্ডেট আবার মিথ্যে কথা বলে যাচ্ছে। মাননীয় রাজ্যপালের মুখপাত্র আমরা নই,
কিন্তু না, যিনি বললেন তিনি কোনো পলিটিক্যাল পার্টির মুখপাত্র নন। যিনি বললেন তিনি পলিটিক্যাল পার্টির মুখপাত্র নন, তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক। রাজ্যপালের মতো ভাবেন নাকি যে নিরপেক্ষতার ভেষ নিয়ে করবেন? আচ্ছা ফাইন, আমি সেটা নিয়ে বলছি না, আমি তার পরিচয় নিয়ে বলছি না, কারণ আমি অর্ধেক লোককে দেখতেও পাচ্ছি না। আমার যেটা বক্তব্য, উনি যেটা বলছেন যে উনার টুইটারে নাকি, রাজ্যপালের টুইটারে নাকি পলিটিক্যাল ওভারচার, পলিটিক্যাল টোনিং আছে। আমি অন্তত আমি যতটা ইংরেজি বুঝি, আমি কোনো পলিটিক্যাল টোনিং দেখতে পাইনি। উনি অ্যাজ আ রাজ্যপাল, উনি অ্যাজ আ গভর্নর অফ আ স্টেট, উনি পয়েন্ট আউট করেছেন, উনি বারবার দেখিয়েছেন এই জায়গায় সন্ত্রাস হচ্ছে। যিনি আমার পূর্ববর্তী বক্তা, উনি আরও বললেন যে কোভিডের সময় নাকি ইনি কোনো গার্জেনের রোল নেননি। আপনি তো মৌপিয়া তুমি জানো টুইটারে কেন, আমরা ইনফ্যাক্ট টুইটার থেকেই খবরগুলো পাই যে উনি হেলথ সেক্রেটারি এবং চিফ সেক্রেটারিকে ডেকে পাঠিয়েছিলেন যে এক্স্যাক্টলি ভ্যাকসিনেশন সিচুয়েশনের কথা আমাকে জানাও, কত ভ্যাকসিন এসছে, কত ভ্যাকসিন তোমরা ব্যবহার করেছো, এইগুলো কিন্তু উনি কিন্তু ওনার রোল প্লে করে যাচ্ছেন। সেই জন্য আমার যেটা মনে হয় যে মাননীয় রাজ্যপাল গভর্নরের সচিব হয়ে থাকা, দিদি আমরা একটু বলি এবার, যে ফিরাদ হাকিমের যে বক্তব্য, কাউন্সেলিং করতে দাও, আমি আমি শেষ করি আমার কথাটা, আমার কথাটা আমি শেষ করি। মনিদা এবং শতরূপাদি বললেন, আমার জাস্ট দু তিনটে প্রশ্ন, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যিনি রাজনৈতিক দিদি একটু বলি, ও দিদি একটু বলি গো, দিদি গো একটু দাঁড়াও। আমি বলছি যিনি নিরপেক্ষ, যিনি বিশ্লেষক হিসেবে বসে আছেন, তিনি এখানে বিশ্লেষক হিসেবে বসে আছেন, তাকেও দিদি একটা রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে দেখছেন। প্রথম কথা, আমি এটা বাদ দিই, আমি শতরূপাদি আর মণিকাঞ্চন দুজনকেই মনে করে আমাদের পাশের রাজ্য ত্রিপুরা, সেটা ধরো 2019-এ তৃণমূল দখল করতে চলেছে। ওই ত্রিপুরায় মানিক সরকার, যিনি বিরোধী দলনেতা, তাকে মারধর করা হয়েছে, শতরূপাদি কি জানে? এবং সেই ত্রিপুরা রাজ্যপালের কি কোনো টুইট দেখা গেছে? মানিক সরকারকে আহত করা হয়েছে, যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি বিরোধী দলনেতা, শতরূপাদি কি জানেন? শুনুন না, আরে শতরূপাদি একটু শুনুন, দিদি গলা ধরে যাবে তো, আমার তো 24-এ ভাষণ বলি আমার। আচ্ছা দিদি আপনি বলবেন না, আপনি লিখে রাখুন না কাগজ পেনে। মনিদা অনেকক্ষণ ধৈর্য সহকারে আঙুল তুলে বসে আছেন, আমি মনিদার কাছে যাব। মনিদা। দিদি আমি তার চেয়ে বেশি তুলে বসেছিলাম। আসবো দেবাংশু। ধৈর্য ছাড়া উপায় নেই, যেখানে চারদিকে অত্যাচার হচ্ছে। আমি পার্থদার প্রশ্নের একটা উত্তর দিয়ে আসছি। পার্থদার উদ্দেশ্যে বলছি, আমি কোন পথে যে চলি আর কোন কথা যে বলি, বিজেপিকে সামনে পেয়ে মমতার পায়ে ধরি, এই হচ্ছে এখন সিপিএম এর অবস্থা। আর যেটা আপনাকে বলি যে এত কিছু হচ্ছে, আজকে মমতা ব্যানার্জি প্রেস করলেন, আপনাদের মনে আছে যেদিন 5 তারিখ রাজভবনে শপথ নিয়েছিলেন, কবিতা পছন্দ হয়নি বলছে। একটা শব্দ আছে, সেটা ভালো করে প্রয়োগ করুন। স্বাভাবিক, আমরা বিরোধী, আমার কথা পছন্দ কবিতা মাঝখান দিয়ে সবাই এরকম দিলে রান্নাটা ভালো হবে না। কবিতা, আপনার কবিতা পছন্দ হয়নি মানে বেলা চাউলের থেকেও খারাপ হলো এটা। যেটা বলতে চাই, মৌপিয়াদি আপনার উদ্দেশ্যে বলছি, আপনাদের মনে আছে যেদিন মমতা ব্যানার্জি শপথ নিলেন, সেদিন রাজ্যপাল মমতা ব্যানার্জিকে পাশে দাঁড় করিয়ে উনি কিন্তু পোস্টপোল ভায়োলেন্সের কথা বলেছিলেন। মাত্র 3 দিন হয়েছিল। সেদিন যদি মমতা ব্যানার্জি বলতেন এরকম কিছু হয়নি, যদি হয়ে থাকে আমি ব্যবস্থা নেব, তাহলে কিন্তু এরকম অবস্থা তৈরি হতো না। সেদিন মৌন সম্মতি লক্ষণাম, অর্থাৎ ভাই টিএমসির ভাইরা তোমরা যা করছো করো, আমি কিছু বলবো না। আজকে এই অবস্থা তৈরি হবে কেন? একই জায়গা থেকে বলেছিলেন যে একটু আপনাকে স্মরণ করিয়ে দেব, ঠিকই আপনি বলছেন, ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজ্যপালের বক্তব্যের পর সদ্য শপথ নেওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছিলেন যে এটা যাতে না হয় সেটার জন্য নির্দেশ দিয়েছিলেন, এবং তিনি বলেছিলেন যে তার আগে অবধি তো আইন শৃঙ্খলা তার হাতে ছিল না, কাজে তিনি কিছু বলেননি, এটা বলাও তো ঠিক হবে না, কারণ এটা তো তিনি বলেছিলেন, সেই দিনই বলেছিলেন। না এই যে বললেন আইন শৃঙ্খলা আমার হাতে ছিল না, আমার হাতে ছিল না, এইটা কোথায় দায়িত্বটা ছেড়ে ফেলা নয়? আজকে সিপিএম এর আমলে যে হত্যাগুলো হয়েছে, যেখানে দায়িত্বে ছিলেন নির্বাচন কমিশন সবাইকে সরিয়ে দিয়েছিল, তাকে এসে তো তার মতো করে আমি এখানে এসে দেবাংশু, আমি শেষ করার আগে আমি একটা ছবি দেখাবো।
অনুব্রত মণ্ডল দোর্দণ্ড প্রতাপ তৃণমূল কংগ্রেস নেতা, তার একটি ভিডিও নিয়ে আবার বিতর্ক দানা বেঁধেছে, কারণ তাকে প্রণাম করতে দেখা যাচ্ছে বিডিওকে। সরকারি আধিকারিক তাকে প্রণাম করছেন প্রকাশ্য মঞ্চে, এবং যে মঞ্চের আউশগ্রামে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলকে যদি কেউ প্রণাম করেন, তিনি আশীর্বাদ করবেন, যে কোনো ব্যক্তিকেই প্রণাম করলে আশীর্বাদ তিনি করবেন স্বভাবসিদ্ধভাবে, অটোমেটিক্যালি, এটা স্বাভাবিক। কিন্তু যেটা স্বাভাবিক নয়, সুদীপ একজন বিডিও, সরকারি অফিসার, তিনি ওপেন মঞ্চে, এবং আমি যদি খুব ভুল করে না থাকি, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে, অর্থাৎ একটা রাজনৈতিক কর্মসূচি রয়েছে, এটা একটা সেফ হোম সেই সংক্রান্ত অনুষ্ঠান। এটা কি খুব ভালো বিজ্ঞাপন? বিশেষ করে যখন দাঁড়িয়ে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছে, তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে, তখন এটা কি খুব ভালো বিজ্ঞাপন? না না, এটা বিজ্ঞাপনের কোনো বিষয় নয়। আসলে সরকারের থেকে কাজ করতে করতে অনুব্রত বাবুর সাথে ওনার নিশ্চয়ই কোনো ব্যক্তিগত সম্পর্ক আছে, সে কারণে প্রণাম করতে পারেন। এর সঙ্গে দলের কোনো বিষয়ই নয় এটা। ভিডিও কাকে প্রণাম করেছেন এটা তো ওনাদের ব্যক্তিগত ব্যাপার। সে তো আমরা অনেক বিরোধী দলের নেতাদেরকেও দেখলে প্রণাম করি, তাতে কি হয়েছে? এর মধ্যে কোনো রাজনীতি খোঁজার কোনো কারণ এটা বিজ্ঞাপন নয়। সুদীপের সাথে আমি একমত। এটা বিজ্ঞাপন নয়, এটা বাস্তব। এই অনুব্রত মণ্ডল এসপি কে দেখে বলেছিল, যদি 1 ঘন্টার মধ্যে পরিষ্কার না হয়ে যায় তাহলে তোমাকে ট্রান্সফার করে দেবো। এটা বিজ্ঞাপন নয়, তৃণমূল কংগ্রেস ঠিক বলছে, এটাই বাস্তব। হয় আমার কাছে আসো, হয় ভয়ে আসো, হয় না ভক্তিতে আসো। আরে ভাই, আমাদের গলা কেটে যাবে, মাথা নিচু হবে না, বাদ হয়ে যাবে, মাথা নিচু হবে না। অনাথ করে দেবো, গামছায় গরম জল ঢেলে দেবো, বক্তব্য তো দাদা। হাউসগ্রাম নিয়ে যেটা দেখালেন মৌপিয়াদি, আপনি এখানে একটা গুরুত্বপূর্ণ আমি কথা বলবো। খুব রিসেন্টলি আপনি দেখবেন যে যোগী আদিত্যনাথের ফরমার চিফ সেক্রেটারি, মুখ্য সচিব, তাকে কিন্তু উত্তরপ্রদেশের নির্বাচনের ঠিক আগেই নির্বাচন কমিশনার হিসাবে অ্যাপয়েন্ট করা হলো। তাই বিজেপি যখন তৃণমূলকে এই ধরনের কথা শেখায়, সেটাও খুব একটা যেমন সাজে না, তেমনি মানে ব্যাপারটা কিন্তু কারুর খুব একটা হাই মত নেই। এটাই আমার বক্তব্য। দেখুন, বারবার এরা অন্য অন্য রাজ্যে চলে যাচ্ছে, যখন আমি একটাই শুধু তুলনা করতে চাই, একসঙ্গে পশ্চিমবঙ্গের সঙ্গে আরো 4খানা রাজ্য দেখাও যেখানে এই লেভেলের নির্বাচন বা পরবর্তী হিংসা এই রকম লেভেলের হচ্ছে। আমি মৌপিয়া একটাই কথা বলছি, যে আমি বলছি এটা ব্যক্তিগত স্তরে প্রণাম না প্রণামের প্রশ্ন নয়। সরকারি অনুষ্ঠান যদি হয় তাহলে সেখানে যত বড় ব্যক্তিগত সম্পর্ক থাক না কেন, সেই প্রণাম করা যায় না, কারণ তিনি সার্ভিস রুল দ্বারা গাইডেড। আমি বলছি, কিন্তু বিজেপি এই কথা বলার অধিকার রাখে কিনা, এটা কিন্তু সত্যি প্রশ্ন। কারণ দিল্লিতে যখন আন্দোলনকারীরা, তাদেরকে ধরে পুলিশে ভরা হয়, মানে জেলে ভরা হয় ছাত্রছাত্রীদের, এবং সেখানে দাঁড়িয়ে দিল্লি হাইকোর্টের যে ভৎসনাথ সহ্য করতে হয়, যে যেখানে দাঁড়িয়ে যে প্রতিবাদী এবং দেশদ্রোহের বিরুদ্ধে তফাৎ করতে পারে না, তারা কখনো কিন্তু এই অভিযোগ তুলতে পারে না। একদম শেষ। 5টা সেকেন্ড মৌপিয়াদি, তোমরা যে ফুটেজটা দেখালে, ওখানে ভিডিও যে প্রোগ্রামটাতে গেছিলেন, জাস্ট অনুব্রত মণ্ডল হাঁটতে গিয়ে অনুব্রত মণ্ডলের পায়ে পা লেগে গিয়েছিল, ওই জন্য গুরুজন হিসেবে প্রণাম করেছেন। এখানে দলীয় অনুগত্যের কোনো বিষয় নেই, অর্থাৎ সৌজন্য। অর্থাৎ সুদীপ যেটা বলছেন, যে হাঁটতে গিয়ে যেহেতু একজন প্রবীণ মানুষ, তার পায়ে পা লেগে গিয়েছিল, এবং সেক্ষেত্রে হঠাৎ করে অটোমেটিক্যালি যেটা চলে আসে অনেকের ক্ষেত্রে, যে পায়ে হাত দিয়ে প্রণাম, অর্থাৎ এটা নিছকই সৌজন্য। আপাতত এই সমস্ত বিষয় নিয়ে চর্চা চলতে থাকবে। আপনার রায়ের সময় একদম শেষ হয়ে গেছে, আপনার রায় এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।